বাংলাদেশের তদারকি সরকারের সঙ্গে সে দেশের সেনা প্রধানের অদৃশ্য যুদ্ধ চলছে। প্রত্যেকের জন্য চক্রব্যূহ তৈরি করছে। এদিকে সেনা প্রধান ডক্টর ইউনূসকে ভয়াবহ আলটিমেটাম দিলেন। রাশিয়া থেকে এসেই যুদ্ধের ঘোষণা দেওয়াতে দেশ তোলপাড় হয়েছে। দেশের ক্ষমতা এবার কার কাছে যাবে সবকিছুই দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহসিকতার পরিচয় দিয়ে আবার ঘোষণা করছে পৃথিবীর সব দেশে তুমি ঘুরতে পারবা, কিন্তু ইসরায়েলে আর তুমি ঘুরতে পারবা না। সে কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। যেই কাজটি অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি। বাংলায় একটা কথা খুব চালু আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। প্রফেসর ইউনূসের ক্ষেত্রে এই কথাটা খুব সত্য। যে ভদ্রলোক গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরের পদ ছাড়তে চাননি, অত্যন্ত লোভী মানুষ তো। এদিকে এবার ঘুরে দাঁড়ালো সেনাপ্রধান। সব জল্পনা কল্পনা পেরিয়ে শেখ হাসিনা দেশে ফেরার ডেট ফাইনাল করলো ভারত। হঠাৎ সেনাপ্রধানের এমন পাল্টিতে রীতিমতো কেঁপে উঠল সারা দেশ। এই নির্মূল করার কাজে মূল শক্তি কে হয়ে উঠতে পারে বাংলাদেশে, কি মনে করছেন? হাসিনা যদি আবার ফিরে আসে, এবং আমরা ইনশাআল্লাহ সবাই মিলে এই দেশ জাতিকে একটা শান্তির জায়গায় নিয়ে যেতে চাই। ভাই, আমি নানান কারণে আমাদের সেনাপ্রধানের ভক্ত, সিরিয়াসলি জেনারেল ওয়াকারুজ্জামানের। বিষয়টা কেমন লাগে যে রাশিয়ার বড় বড় সেনা অফিসার, যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার হেটার্সও আছেন, ফলোয়ার্সও আছেন, আর আমরা অনেকটা আছি ধরেন বাঙালি জাতি, শূন্য মুসলমান। সেনাপ্রধানের রাশিয়া সফর থেকে ফেরার সাথে সাথে চট্টগ্রামে পৌঁছল রাশিয়ার 3 যুদ্ধ জাহাজ। 5 আগস্টের পরে এটাকে আমি ইস্ট পাকিস্তান বলি, এখন আমার বাংলাদেশ। আপনি যেই ক্যাটাগরিতে আমি তাকে বাংলাদেশ বলবো, কোনো ক্যাটাগরিতেই পালানো যায় না। এটা পুরোপুরি ভাবে আপনি দেখেছেন কিভাবে মৌলবাদী রাষ্ট্র হয়েছে। আগামী 14 তারিখ আমেরিকার 3 জন উচ্চপদস্থ অফিসার তারা বাংলাদেশে আসছেন এবং তারপর তাদের গন্তব্য বাংলাদেশ হয়ে। এবার যদি আরো একটা বিশ্বযুদ্ধ বেঁধে যায় তাহলে কি সেটা বাংলাদেশ? এমনিতেই বাংলাদেশে খারাপ অবস্থা, তাহলে যুদ্ধ লাগলে কি হবে? দর্শক শ্রোতা, বাংলাদেশের মধ্যে নতুন একটি বার্তা এসেছে যুদ্ধ পরিস্থিতির। আর ইতিমধ্যে আমরা কি শুনতে পারছি, সেনাপ্রধানও একটা বক্তব্য দেন এবং তার বক্তব্য থেকে অনেক হুঁশিয়ারি পান ডক্টর মোহাম্মদ ইউনূস। গাইজ, আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের ক্ষমতা বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে। কে করবে ক্ষমতা দখল এবং কে বসবে ক্ষমতার চেয়ারে। আবার অনেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেঁপে গিয়ে বলতেছে যেন ডক্টর ইউনূস নির্বাচন দেন এবং নির্বাচন দিয়ে যেন তিনি দেশ থেকে ত্যাগ করেন। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো পর্যালোচনা করে বাংলাদেশের রাজনীতির সর্বশেষ আপডেট নিয়ে যে ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা রেডি করেছি, সেই নিউজগুলো এই জায়গায় আপনাদেরকে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। আর দর্শক, আমরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনাগুলো আগে দেখে আসি। বাংলাদেশের তদারকি সরকারের সঙ্গে সে দেশের সেনা প্রধানের অদৃশ্য যুদ্ধ চলছে। প্রত্যেকের জন্য চক্রব্যূহ তৈরি করছে। আর এখন দেখার সেই চক্রব্যূহে কে প্রবেশ করে অভিমন্যু হয়। তার পাশাপাশি প্রশ্ন উঠছে, সে দেশের সেনা প্রধান রাশিয়া সফরে গিয়েছেন সেই দেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য। কেউ আবার বলছে তিনি রাশিয়া সফরে গিয়েছেন তাকে দূরে রাখার জন্য এবং তার অধীনে থাকা বেশ কিছু সেনা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আবার অনেকে বলছে তিনি জামাতের সঙ্গে সম্পর্ক স্থাপনের দিকে এগোচ্ছে। আবার অনেকে বলছেন ভারতের সঙ্গে তিনি কথা বলে ভারতের দালালি করছেন। মহাভারতের সেই গল্পের অভিমন্যুর সঙ্গে কি বর্তমান সেনা প্রধানের কোনো মিল পাওয়া যাচ্ছে? আপনাদের মতামত জানান। লালমনিরহাটে পাকিস্তানের এয়ারবেস তৈরির চুক্তি রোধ করতে সেনা প্রধানের বিরুদ্ধে প্রথমে ছাত্র নেতারা খোলাখুলি সেনাকে ধমকানো চমকানো শুরু করে। তাদের দিয়ে যখন হলো না, তখন ইউনূস সাহেব নিজেই মাঠে নেমেছেন বাংলাদেশ সেনাকে বরবাদ করে পাকিস্তান সেনার প্রভুত্ব প্রতিষ্ঠা করতে। যে পাকিস্তান একদিন ভেবেছিল বাংলাদেশের বাঙালিদের শেষ করে পাকিস্তানের পাঞ্জাব থেকে লোক এনে এই বাংলাদেশে বসাবে, তো বর্তমানে যারা বাংলাদেশে আছে তারা কি সব ভুলে গিয়েছে? এমন তো নয়। মুক্তিযুদ্ধে শুধু আওয়ামী লীগের সদস্যরা অংশ নিয়েছিল। মুক্তিযুদ্ধে তো সারা বাংলাদেশের মানুষ অংশ নিয়ে সর্বস্তরের বলিদান দিয়েছিল। সেনাতে যারা এখন দায়িত্ব পালন করছে তাদের পরিবারের কেউ না কেউ তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের উপর কি অত্যাচার হয়েছে সেটা কি তারা ভুলে যাবে? যারা দেশকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছে তারা কি তাদের পূর্বপুরুষদের বলিদান ভুলে গিয়ে আবার সেই পাকিস্তানের কর্তৃত্ব মেনে নেবে? বাংলাদেশ সেনার উচিত বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করা। হয়তো তারা করছেও তাই। আর সেই কারণে ইউনূস বাহিনী তাদেরকে ধ্বংস করতে চাইছে বিভাজনের মাধ্যমে। কারণ এখন কান পাতলেই শোনা যায় সেনাবাহিনীতে সন্দেহ আর অবিশ্বাসের ফিসফিসানি। আজ এ গুম তো কাল সে গৃহবন্দী। তাই তো সেনাপ্রধান সাবধান করেছিলেন ডিসিপ্লিন ফোর্সকে ডিসিপ্লিন থাকতে দেন। আর ইউনূস চাইছে তাদের ডিসিপ্লিন, একতা, দেশপ্রেম সবকিছু ধ্বংস করতে। তবে এটা শুধু পাকিস্তানের সঙ্গে ইউনূসের চুক্তির বিষয় নয়, কারণ বাংলাদেশকে ধ্বংস করে বা বরবাদ করে পাকিস্তান বা ইউনূসের খুব একটা লাভ নেই।
বাংলাদেশের দিকে হায়নার মতো তাকিয়ে আছে অন্য কোন তৃতীয় দেশ, যেটি হাসিনা বুঝেছিলেন, তাই তিনি ভারতের হাত শক্ত করে ধরেছিলেন। কারণ তিনি দেখেছেন যারা যারা ভারতের বিরোধিতা করেছে তারা ফিরে ফিরে আবার ভারতের কাছেই ফিরে এসেছে, সে মলদ্বীপ হোক বা শ্রীলঙ্কা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অনেক আগেই বুঝেছিলেন ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রকে ডিস্টার্ব করার চেষ্টা করলে ভারতের থেকে খারাপ আর কেউ হবে না বাংলাদেশের জন্য। কারণ যে সমস্ত ব্যক্তিরা ভারতের বিরুদ্ধে গিয়েছে তাদের কারো স্বাভাবিক মৃত্যু হয়নি। ওয়াকারুজ্জামান এটাও আশা করেন যে ভারত এটা বুঝবে যারা এই ঘটনা ঘটাতে চাইছে তারা আসলে কারা, তারা পাকিস্তানের অবৈধ সন্তান। তাই যখন ইউনূস সাহেব লালমনিরহাটকে এয়ারবেস বানানোর জন্য পাকিস্তানের হাতে তুলে দেন চুক্তির মাধ্যমে, সেনাপ্রধান সেই চুক্তি বাতিল করে দেন। আর তখন পাকিস্তানের না যায় সন্তানেরা খেপে গিয়ে সেনাপ্রধানকে ক্যান্টনমেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকার হুঙ্কার দেয়। অবশ্য সেনার ডান্ডা খেয়ে তারা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। সেনাপ্রধান চাইছেন ভারতের বন্ধু দেশ রাশিয়া এই লালমনিরহাটে অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করুক, আর এই বিষয়গুলি নিয়ে কথা বলার জন্য তিনি রাশিয়া সফরে গিয়েছেন। আর এটি ইউনূস একেবারেই ভালো চোখে দেখছেন না, তাই তিনি 5 জন জেনারেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন। ফলস্বরূপ 5 জন জেনারেলকে হাউস অ্যারেস্ট করিয়েছেন। এর আগেও 15 জন আর্মি অফিসারের বিরুদ্ধে মামলা শুরু করিয়েছেন। সব থেকে বড় কথা, ইউনূস সাহেবের আগে থেকে একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড হাফিজ। খলিলুর রহমান নামের একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদে বসিয়েছেন ইউনূস, অর্থাৎ দুজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এর কারণে শুধুমাত্র পাকিস্তানকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা নয়, অথবা ভারতকে ভাঙার চেষ্টাই শুধু নয়, বাংলাদেশ আর্মিকেও বরবাদ করার চেষ্টা করে যাচ্ছে তারা। আগামী দিনে এই খলিলুর রহমানের মাধ্যমে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর চেষ্টা করে যাবে ইউনূস বাহিনী। অর্থাৎ এই যে সংস্কার বলা হচ্ছে, এগুলি আসলে দেশকে বরবাদ করা, গৃহযুদ্ধ বাঁধানো এবং সেনাকে ধ্বংস করার কৌশল। অনেকে বলবেন গৃহযুদ্ধ কোথা থেকে আসছে? আসলে ইনক্লুসিভ ভোট না হলে গৃহযুদ্ধের হাত থেকে বাংলাদেশকে কেউ বাঁচাতে পারবে না। আর ইউনূস বাহিনী চাইছে। দর্শক বন্ধুরা, ইসরায়েলের নিহু এখন আমাদের বাংলাদেশের ঠিক আপনার প্যালেস্টাইনের মতো আক্রমণ করতে যাচ্ছে। ঘটনাটি ভাই আমার কথা না, সবার আগে আপনারা এই নিউজটি দেখেন। আমাদের বাংলাদেশের আপনার একটা গণমাধ্যম এটা প্রকাশ করে, গতকালকে আমাদের বাংলাদেশে আপনার ইসরায়েলকে নিন্দা জানানোর জন্য বা প্রতিবাদ স্বরূপ যে একটা বিক্ষোভ হয় বা যে মিছিল হয়, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে ভাই ইতিহাসের পাতায় লেখা থাকবে। ইতিপূর্বে একসাথে বা একত্রে এত মানুষ কখনোই দেখা যায় নাই, শুধুমাত্র ইসলামের জন্য, তাই না? সাধুবাদ জানাই, গর্বের বিষয়। তবে ভাই, এখানে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি ছিল। কেন বর্তমান ইসরায়েলের ইহু আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন আমাদের বাংলাদেশের উপর ক্ষিপ্ত? তারা আসলে কি আমাদের আকার ইঙ্গিত দিছে? ভিডিওটি অত্যন্ত স্পেশাল। তার আগে আপনাকে জানতে হবে, আমাদের বাংলাদেশে গতকালকে আপনার চরম ভাবে তাদেরকে বা তাদের দেখানোর সুবিধার্থে যে আমরা মুসলমান এখন পর্যন্ত মরে যাইনি, পৃথিবীর আনাচে কানাচে থেকে তোমাদেরকে আমরা ঘৃণা করি, বা প্রতিবাদ স্বরূপ আমাদের এই সম্মেলনটা। বেশ ভালো কথা, সাধুবাদ জানাই, গর্বের বিষয় একজন মুসলমান হিসেবে। কিন্তু ভাই, এখানে টেকনিক্যালি আপনারা একটু ভুল করে ফেলেন ভাই। আবেগ দিয়া ভাই দুনিয়া চলে না ভাই। এই যে আপনারা যে রূপসা দিয়ে মানে মোদিরে মারছেন, সমস্যা নেই, মোদিরে আরো 10টা মারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই, আপনি ইসরায়েলের নিহুরে মারছেন, প্লাস ডোনাল্ড ট্রাম্প, এই যে মনে করেন জুতার বাড়িগুলো মারছেন, এগুলা আমাদের বাংলাদেশের যে আপনার মিডিয়াগুলো আছে তারা প্রকাশ করছে যে ইসরায়েলের যে টাইমস অফ ইসরায়েল যে গণমাধ্যমটা, এই আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো ভাইরাল। এবং আপনার ইসরায়েলে যে নিহু আছে তার কথা হচ্ছে যে বাংলাদেশ কি প্যালেস্টাইনের দিকে তাকাতে পারে না? বাংলাদেশ কি এই মানুষদের দিকে তাকাতে পারে না? তাহলেই তো বুঝতে পারে, বা তাদের এই ক্ষমতা কিভাবে আসলো আমাকে আর আমার বন্ধুকে এভাবে জুতা মারার বা অপমান করার। নেক্সট টার্গেট বাংলাদেশ, রেডি থেকো বাংলাদেশ। তাই আমি থাম্বনেলটা দিছি, এবার প্যালেস্টাইনের পরে আমাদের বাংলাদেশে আক্রমণ হতে যাচ্ছে। ভাই, আমরা সত্যি বাঙালি জাতি অনেক আবেগী জাতি, কিন্তু আমরা আবার অনেক ঘাড়তেরাও জাতি।
এই জাতি একবার যদি উঠে দাঁড়ায়, সামনে কে আছে সেটা দেখার সময় নাই। কিন্তু ভাই মাঝে মাঝে না দেখতে হয়। কেন দেখতে হয় জানেন? আজকে আপনারা প্যালেস্টাইনের দিকে তাকান, চারপাশে এত আরব কান্ট্রির দেশ, তাই না? মিডল ইস্টে কেউ কি আগাচ্ছে এদের দিকে? একটাবার ভাবেন তো ভাই, কেউ কি আগাচ্ছে? আগাচ্ছে না। তাহলে এখন যে বলল ইসরায়েলের নিহু যে এখন রেডি থাকো বাংলাদেশ, প্যালেস্টাইনের মতো তোমাদেরও ঠিক একই অবস্থা হবে, এটার জবাব তোমাদের দিতে হবে এবং কড়ায় ঘন্টা এটা হাসিল করে নিব, তাই না? আন্তর্জাতিক গণমাধ্যমে বর্তমান আমাদের বাংলাদেশের এই বিষয়টা নিয়ে তুমুল, মনে করেন আপনার তুলপাড়, তুমুল। বিশেষ করে এই রূপসা দিয়ে যে জুতা মারার যে দৃশ্যটা, ডোনাল্ড ট্রাম্প, আপনার ইসরায়েলের নিহু, আর হচ্ছে ভারতের নরেন্দ্র মোদীকে মারেন, সমস্যা নাই, ও কিচ্ছু করতে পারবে না। এখন কথা হচ্ছে ভাই, আঘাত তো করছেন জায়গা মতো তো আঘাত করছেন। ওই যে একটা কথাই আছে না যে ইট মারলে পাটকেল খেতে হয়, এখন পাটকেল খাবেন না, খাবেন হচ্ছে বড় বড় মিসাইল। এখন আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ, তাই না? আমরা অনেক হিবিজিবি করে থাকি, কারণ আমাদের ছোট্ট দেশ, জনসংখ্যা বেশি, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ের সাথে পায়ের পাতা এভাবে মিলিয়ে আমাদের থাকতে হয়। এখন বাংলাদেশে যদি একটা মিসাইল মারে, বাঁচবেন? বাংলাদেশ বাঁচবো? ওই পাকিস্তান কি আমাদের বাঁচাতে আসবো? ওই ভারত আসবো না তো। ওই ভারত তো জুতা মেরে বসে রয়েছেন, কেমনে আসবো না। আর ভারত এমনিও আসবো না, কারণ এটা আমাদের মুসলমান দেশ। এখন কথা হচ্ছে ভাই, ইসরায়েলের নিহু তিনি যে বলল আপনার অ্যালার্ট থাকার জন্য, আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো এটা প্রকাশ করতেছে। তাহলে কি নেক্সট টার্গেট প্যালেস্টাইনের মতো আমরা হব? বা বর্তমান গাজার যে অবস্থা, সেম অবস্থা কি আমাদের হবে? নাকি পুনরায় 1971 সালের মতো আপনার এই পাকিস্তানকে বর্তমান লেলিয়ে দিবে আমেরিকা, এই ডোনাল্ড ট্রাম্প? কোনটা বলেন, কোনটা? আজকে আপনার ইন্ডিয়ার ভিতরে আর পাকিস্তানের ভিতরে কাশ্মীর নিয়ে যে পরিমাণ আপনার যুদ্ধ চলতেছে, এখন আপনার আমেরিকা যদি বাই এনি চান্স পাকিস্তানকে অফার করে দেয়, ভাই আমি নানান কারণে আমাদের সেনাপ্রধানের ভক্ত, সিরিয়াসলি, জেনারেল ওয়াকারুজ্জামানের। বিষয়টা কেমন লাগে যে রাশিয়ার বড় বড় সেনা অফিসার যে পটুটা, হ্যাঁ ভাবি বান্দায় রাখবাম, কি কাজে রাখলাম, দেখতে তো ভালো লাগে যে আমরা বেটা মাশাআল্লাহ। যাই হোক, আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, ওনার হেটার্সও আছেন, ফলোয়ার্সও আছেন, আর আমরা অনেকটা আছি ধরেন বাঙালি জাতি, শূন্য মুসলমান যে আছে না, আমাদের মধ্যেও আছে যে আমরা কাউকে ভালো বললে ভালো মনে করি, আবার কেউ খারাপ বললে খারাপ মনে করি, এটা যার যার পয়েন্ট অফ ভিউ। বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে রাইট নাও স্থিতিশীল রাখতে জেনারেল ওয়াকারুজ্জামান একজন সিপাহ সালার হিসেবে কাজ করছেন। আমার ওনার সম্পর্কে কোনো অভিযোগ নাই, ফাইন ম্যান। যাই হোক, রাশিয়া এবং ক্রোয়েশিয়া সফর করে সরকারি সফর শেষে গতকালকে দেশে ফিরেছেন আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি দুই দেশের সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়। ইভেন আমরা বলি, যখন কয়েকটা দেশের মধ্যে বা বিশেষ দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এরকম একটা সফর হয়, তো সেখানে প্রকাশিত অনেক কিছু থাকে, অপ্রকাশিত অনেক কিছু থাকে, ঠিক আছে? তো এখানে প্রকাশিত যে বিষয়গুলো আমরা দেখি কি কি হয়েছে, যে 7 এপ্রিল তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এফোমিনের সাথে বৈঠক করেছেন। তারপর সেখানে প্রশিক্ষণ সহায়তা, রাশিয়া দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা, যৌথ সামরিক প্রশিক্ষণ, অনেক কিছুতেই তিনি সেখানে কথাবার্তা বলেছেন, চুক্তিও হয়েছে কিছু। 8 এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিকিউভের সাথেও তিনি বৈঠক করেছেন এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন। আর সফরের অংশ হিসাবে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা, বিদ্যুৎ সঞ্চালন নিশ্চিতকরণ নিয়েও বৈঠক করেন। মানে রাষ্ট্রীয় অনেকগুলো জিনিস তিনি করে আসছেন এই সফরে। এছাড়াও রোস্টেক এবং রোসো বোরন এক্সপোর্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয় নিয়ে তিনি আলোচনা করেন। পরবর্তী পর্যায়ে 10 এপ্রিল রাশিয়া সফর শেষে তিনি গিয়েছেন ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্দিদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন। এই সময় বাংলাদেশ এবং ক্রোয়েশিয়ার মধ্যে সামরিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। প্রতিরক্ষা শিল্প গঠনের সম্ভাবনা, সামরিক মহড়ার আয়োজন, প্রশিক্ষণ,
সক্ষমতা বৃদ্ধি, সেনাবাহিনীর বিভিন্ন দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছেন। আর 6 এপ্রিল থেকে 10 এপ্রিল তিনি ক্রোয়েশিয়া প্লাস রাশিয়া সবকিছু মিলে একটা সফল সফর শেষে বাংলাদেশে ফিরেছেন। এগুলো হচ্ছে দৃশ্যত বক্তব্য, অদৃশ্য কিছু নাই, আছে, থাকে, এটি আমরা বলার দরকার নাই, তারা জানলেই সারবো। তবে কেউ কেউ বলছেন সেখানে বেশ কিছু অস্ত্র ক্রয়ের চুক্তি, কারণ রাশিয়া থেকে আমরা আগেই কিনি, নতুন কিছু না। তবে ক্রোয়েশিয়া থেকে আমার ধারণা ওইরকম কেনার কিছু নাই, খুব বড় যে শক্তিশালী অস্ত্র উৎপাদনকারী দেশ তা না। তবে ফুটবল ভালো খেলে ক্রোয়েশিয়া, তাই না? আমিও ক্রোয়েশিয়ার খেলা দেখি, ভালো লাগে। তবে আমার কাছে ওভারঅল যে জিনিসটা ভালো লাগছে, এই মুহূর্তে বাংলাদেশের সংকটকালীন মুহূর্তে বা বিশ্বের এই অস্থির একটা মুহূর্তে, যে হ্যাঁ বাংলাদেশের সাথে কাজ সম্পর্ক আছে রাশিয়ার, পুতিনের, যায় তারা আসা যাওয়া করে, একসাথে চা বিস্কুট খায়, দেখতে তো ভালো লাগে, তাই না? আর রাশিয়া বাংলাদেশের পুরান বন্ধু। 1971-এ আজকের দিনের চীন আর আমেরিকা যে ভালোবাসা দেখায়, ছিল না তৎকালীন সময় এরা পাকিস্তানের তেল মার্চে সাপোর্ট করছে। রাশিয়া ওয়ান এন্ড অনলি ব্লুটুথ কান্ট্রি। বাংলাদেশকে যুদ্ধ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক কথা হচ্ছে, অনেকে অনেক বিষয় নিয়ে আলোচনা করতেছে, আবার সেই বিষয়গুলো নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। বিশেষ করে কিন্তু দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, এইসব নিয়েই কিন্তু সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের বক্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি এবং যারা যেই বক্তব্যগুলো বলতেছে সেই বক্তব্যগুলো দেখে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি দেশের অবস্থা। গাইজ, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিবেন আগে, তারপর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।